দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি সোহানাল রাজি। দর্শক, ইসরায়েলের ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ইরান। ক্রান্তিকালীন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশগুলোর সহায়তা পাচ্ছে না দেশটি, এমনকি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে তেহরানের মদতপুষ্ট প্রক্সি বাহিনীগুলো। দর্শক, ইসরায়েল ইরান চলমান উত্তেজনা এবং এই প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটল ভাইয়ের সঙ্গে। ভাই, আমরা দেখছি যে ইরানের ভয়াবহ হামলার ঘটনায় আরব দেশগুলো, মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলো কার্যত নিশ্চুপ। হামলার পর সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত সহ বিভিন্ন মুসলিম দেশগুলো কেবল বিবৃতি জানিয়ে সীমাবদ্ধ থেকেছে। কিন্তু এই সংকট নিরসনে আমরা কিন্তু তাদের কোনো কার্যকর সামরিক কিংবা কূটনৈতিক উদ্যোগ দেখিনি। এর পেছনে কারণটা কি? মূলত মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল এই সংঘাতে যারা ইরানের পক্ষ হোক বা দুই পক্ষ হোক, মধ্যপ্রাচ্যের যে দেশটা বিশেষ ভূমিকা রাখতে পারতো সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব ছাড়া অন্য যে দেশগুলোর নাম বললে এগুলো আসলে কার্যত ভূমিকা রাখার মতো অতটা গুরুত্বপূর্ণ না। তো সৌদি আরবই আসলে দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে এক প্রকার শত্রুতা জিয়ে রেখেছে। ইরানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক শত্রুতা, সেই ঐতিহাসিক শত্রুতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও, আবার ভৌগোলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও এই শত্রুতা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেমন? মুসলিমদের দুইটা ভাগ আছে, তুমি জানো, প্রধানত দুটো ভাগ আছে, শিয়া এবং সুন্নি। তো সৌদি আরব হচ্ছে সুন্নি মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে, আর ইরান প্রতিনিধিত্ব করে শিয়া মুসলিম বিশ্বের। তো এখানে তো একটা এই ঐতিহাসিক দ্বন্দ্ব তো আছেই। আমরা যারা ইসলামের ইতিহাস জানি তারা জানি যে শিয়া এবং সুন্নিদের একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, সেই খেলাফতের আমল থেকেই আছে সেটা। আর এর বাইরে আঞ্চলিক প্রভাব বিস্তার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মাতবর কে হবে, সৌদি আরব হবে নাকি ইরান হবে, এই মাতবর হওয়া নিয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। সৌদি আরবও চায় যে মধ্যপ্রাচ্যে মাতবারি করতে, ছড়ি ঘোরাতে, আবার ইরানও তাদেরও চাওয়া তারা মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাবে। যে কারণে এই দুই দেশ মধ্যপ্রাচ্য বিষয়ে বা আরবদের স্বার্থ সংরক্ষণ বিষয়ে কখনোই ঐক্যমত্যে পৌঁছাতে পারে না। আমরা দেখেছি নিকট অতীতে বা আগেও কখনোই এই দুই দেশ মধ্যপ্রাচ্য বিষয়ে বা আরবদের স্বার্থ সংরক্ষণে কখনোই একমত হতে পারে না। এর বাইরে আছে মার্কিনী প্রভাব। মার্কিনী প্রভাব যেগুলো দেশের নাম বললে সবগুলো দেশের মধ্যপ্রাচ্যে, ইরান তো মানে আরব না, ওরা মধ্যপ্রাচ্যে আরব না, কিন্তু আরব যতগুলো জাতি আছে, যতগুলো আরবদের দেশ আছে মধ্যপ্রাচ্যে, সবগুলোর উপর হচ্ছে মার্কিনীদের প্রচণ্ড প্রভাব। গত কয়েক দশক ধরেই, সেটা 50, 60, 70 বছর ধরে টানা মধ্যপ্রাচ্যের উপরে মার্কিনীদের প্রভাব, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রভাব। তো মার্কিনীদের এই প্রচণ্ড প্রভাব বলয় থেকে বের হয়ে গিয়ে তাদের আসলে ইরানের পক্ষে কথা বলাটা সম্ভব না, এটা একটা বিষয় আছে। আর যাদের বলার কথা ছিল, অথবা যারা বললে কাজ হতো, সেই সৌদি আরবের কথা বলছি, যারা বললে কাজ হতো, সেই সৌদি আরব প্রচণ্ডভাবে মার্কিন বলয়ে আছে দীর্ঘদিন ধরে। এবং ইরান, তারাও চায় না যে ইরান এখানে মাথাচাড়া দিয়ে উঠুক, এই মধ্যপ্রাচ্যের মাতবাড়িটা তাদের হাতে যাক। সঙ্গত কারণেই অন্য অন্য ছোটো ছোটো দেশ যাদের নাম বললে, যেগুলো চারপাশে আছে, তারাও একাট্টা হয়ে আছে সৌদি আরবের সঙ্গে। আর এছাড়াও অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, শাসকদের ব্যক্তিগত স্বার্থ আছে, রাষ্ট্রীয় স্বার্থ আছে, যেগুলো মার্কিনীদের সঙ্গে থাকলে বা পশ্চিমা বেল্টে থাকলে এই রাষ্ট্রগুলো সরাসরি সেই স্বার্থগুলো ভোগ করতে পারে। ধন্যবাদ ভাইয়া। আপনার কথার প্রসঙ্গে যদি আমি পাল্টা প্রশ্ন করি, যে এই যে এখানে আপনি শাসকদের স্বার্থের কথাটা বললেন, তো ইসরায়েল জানিয়েছে যে তাদের মূল লক্ষ্য আসলে ইরানকে ধ্বংস করা বা ইরানকে ক্ষতি সাধন করা তাদের মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে ইরানের বর্তমান যে সরকার, সেটাকে উৎখাত করা। তো ইসরায়েলের এই লক্ষ্যের পেছনে কি আপনি আরব দেশগুলোর কোনো মৌন সমর্থন দেখতে পান, কিংবা তারা এই স্বার্থের সাথে তাদেরও স্বার্থ সংযুক্ত? ভীষণভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট। কারণ এই ইরানের যে বর্তমান সরকার, এই সরকারই, বর্তমান সরকার বলতে তো সেই 1979 সালের পর থেকে যে সরকার, ওইটাই, প্রেসিডেন্ট বদলায়, এ আসে সে আসে, কিন্তু সরকার বলতে তো তাদের সেই বিপ্লবী সরকারই থেকে গেছে তখন থেকে এখন পর্যন্ত। খামেনি, বেসিকলি খামেনি হচ্ছে ইরানের সবথেকে প্রভাবশালী ব্যক্তি। তো এই সরকার, ইরানের এই সরকার, এই বিপ্লব পরবর্তী যে সরকার, ইসলামী বিপ্লব পরবর্তী যে সরকার, এই সরকার
যতটা আসলে এই অঞ্চলে প্রভাবশালী করে তুলতে পারছে রাষ্ট্র ইরানকে, সেটা এর আগে কখনো করে কোনো সরকার করে তুলতে পারে নাই, প্রভাবশালী করে তুলতে পারে নাই। যে প্রভাব সরাসরি অন্যান্য রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়, ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যায়, তারপরে সৌদি আরবের স্বার্থের বিরুদ্ধে যায়, আমিরাতের স্বার্থের বিরুদ্ধে যায়। তো যে কারণে সৌদি আরব হোক, আরব আমিরাত হোক বা অন্যান্য যেসব আরব দেশ আছে এখানে, অবশ্যই তাদের মৌন সম্মতি আছে এই সরকারকে উৎখাত করা। সরকার উৎখাত করা মানেই সেখানে একটা রাজনৈতিক নতুন একটা রাজনৈতিক মতবাদ প্রচারের সুযোগ পাওয়া, যেখানে পশ্চিমা মতবাদ এখানে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হবে। যেমন আমরা আরব বসন্তের কথা শুনি, আরব বসন্তের নামে যা যা হয়েছে, তিউনিসিয়ার থেকে শুরু করে সর্বশেষ সিরিয়া পর্যন্ত আসাদকে উৎখাত করার পরে যা যা ঘটছে, এই উৎখাতের ফলে যা যা ঘটছে সব পশ্চিমাদের পক্ষে গেছে। অর্থাৎ এই যে কোনো শাসককে যখন উৎখাত করার সুযোগ হয়েছে পশ্চিমাদের, উৎখাত করার পরে এই সমস্ত রাষ্ট্রে যা কিছু ঘটছে, ইরাক বলো, লিবিয়া বলো, সিরিয়া বলো, যেখানেই হোক না কেন, প্রত্যেকটা ফলাফলই গেছে মার্কিনীদের পক্ষে বা পশ্চিমাদের পক্ষে, প্রকারান্তরে ইসরায়েলের পক্ষে। সুতরাং এখানে তারা উৎখাত করতে চাইবে তাদের সুবিধার্থে, এটা যেমন একদিক দিয়ে সত্য, অন্য দিক দিয়ে মার্কিনীদের বলয় যতদিন থাকবে এই সৌদি আরব, ততদিন তারাও তাদের মনসম্মতি থাকবে এখানে। আরেকটা বিষয় যেটা আলোচনায় আসছে যে আরব দেশগুলোর এই নিষ্ক্রিয়তার পেছনে একটা চুক্তিকে দায়ী করা হচ্ছে, যেটা হচ্ছে আব্রাহাম চুক্তি, যেটা হচ্ছে 2022 সালে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের যে একটা মধ্যস্থতা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে একটা চুক্তি, যেটা আমেরিকার সাহায্যে হয়েছিল। তো এই চুক্তিটা সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত বলতেন, এবং এ থেকে আসলে আরবদের লাভ কি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করে? আব্রাহাম চুক্তি তো 2020 সালে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ওনার সময়ে এটা হয়েছিল। আরবের কয়েকটা দেশের সঙ্গে ইসরায়েলের যে চুক্তিটা হয়, যে এই আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হবে। মানে একটা দেশ যখন আরেকটা দেশের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, তখন সেটার এগেনস্টে যা যা হয় তার সবই হবে। এর আগে সব বন্ধ ছিল, ইসরায়েলের সব বন্ধ ছিল, মানে অফিসিয়ালি বন্ধ ছিল আসলে, যে ইসরায়েলের সঙ্গে ব্যবসা করা যাবে না, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যাবে না, ইসরায়েলের কোনো মিশন পরিচালিত হবে না, এগুলো অফিসিয়ালি বন্ধ ছিল এই আব্রাহাম চুক্তির আগে। কিন্তু আনঅফিসিয়ালি সব কিছুই আসলে চলতো, যা এখনও চলে। ইসরায়েলের সঙ্গে যেসব দেশ, আমাদের বাংলাদেশও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কিন্তু ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আছে না, কোনো না কোনো বাংলাদেশের বাণিজ্য হচ্ছে। তো সৌদি আরব বা আরব দেশগুলোর বাণিজ্য আরও বেশি হয়, কারণ ওরা কাছাকাছি, ওদের বাণিজ্য আরও বেশি হতো। সেইটাকে এক প্রকার বৈধতা দেওয়া হলো এবং কূটনৈতিক সম্পর্ক, অফিসিয়ালি কূটনৈতিক সম্পর্ক খোলা হলো, স্থাপিত হলো। ওই সময় 2020 সাল থেকে এটা স্থাপিত হলো, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলো। এখন এটা আসলে কি ছিল? এটা ওই আধিপত্য বিস্তারী। এই আব্রাহাম চুক্তির মাধ্যমে যে চুক্তিটা হলো, সেই চুক্তিতে আরব দেশগুলো যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হলো, সেটা প্রকারান্তরে ইরানকে আরও গর্তের মধ্যে ঠেলে দেওয়ার ব্যাপার ছিল, যে ইরানকে আরও কোণঠাসা করতে হবে। যেহেতু সৌদি আরবের নেতৃত্বাধীন যে আরব দেশগুলো আছে, তারাও চাচ্ছে যে ইরান কোণঠাসা হোক। আবার মার্কিনী পশ্চিমাদের যে জোট আছে, ইউরোপ পশ্চিমারা মিলে ইসরায়েলের যে জোট আছে, তারাও চাচ্ছে ইরান কোণঠাসা হোক, কারণ ইরান হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই মধ্যপ্রাচ্যে। শুধু ইসরায়েলের জন্য হুমকি না, ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর জন্য হুমকি, মানে মাতবাড়ি তাদের হাতে চলে গেলে তো এটা হুমকি এক প্রকার। তো যে কারণে প্রকারান্তরে ইরানকে কোণঠাসা করা হয়েছে আব্রাহাম চুক্তির মাধ্যমে। আর তাতে কি হয়েছে? ইতিহাসে এরকম চুক্তি আরও অনেক হয়েছে। এসব চুক্তি হয়ে যখন কোনো একটা পক্ষকে ঠকানো হয় বা কোনো একটা পক্ষকে দমানোর চেষ্টা করা হয়, তখন সেই পক্ষটা যাকে দমানোর চেষ্টা করা হচ্ছে, সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আরও বেশি বেপরোয়া হয়ে যায়। সেই বেপরোয়াটা ইরান হয়েছে, হিজবুল্লাহকে শক্তিশালী করছে, হুতিকে শক্তিশালী করছে, সে নানানভাবে তার প্রক্সিগুলোকে আরও বেশি শক্তিশালী করছে এই টিকে থাকার জন্য। ধন্যবাদ ভাইয়া। তো সর্বশেষ প্রশ্ন হলো যে ইরান কিন্তু একে একে তার মিত্রদেরকে হারাচ্ছে। সিরিয়া ইরানের অন্যতম এক মিত্র ছিল, কিন্তু বাশার আল আসাদের পতনের পর সিরিয়াও কিন্তু ইরানের হাতছাড়া। এছাড়া ইরানের যে প্রক্সিগুলোর কথা বললেন আপনি,
হুথির আগের মতো আক্রমণ চালানোর সক্ষমতা নেই। হিজবুল্লাহর গত বছর এক প্রকার কোমর ভেঙে দেওয়া হয়েছে, তাদের অসংখ্য পরিমাণে যোদ্ধা এবং শীর্ষ নেতৃত্ব তারা হচ্ছে নিহত হয়েছে। তো বর্তমানে বলতে গেলে কিন্তু ইরান এক প্রকার মিত্রবিহীন এবং ইরানের সাহায্য করার মতো কেউ নেই। তো সব মিলিয়ে আসলে এই যুদ্ধে ইরানের ভবিষ্যৎ কী এবং ইসরায়েলের ক্রমাগত হামলার বিপক্ষে ইরান কতদিন টিকতে পারবে এবং এই যুদ্ধের আলটিমেট ভবিষ্যৎ কী বলে আপনার মনে হয়? যুদ্ধ আলটিমেটলি বেশি দিন গড়াবে না, এটা আমার ধারণা। যুদ্ধ হলে ইরানকে খুব যুদ্ধে বোমা টোমা ফেলে ভেঙে ফেললে মেরে ফেললে যে শুধু ইরানেরই ক্ষতি হয় তা না। যুদ্ধ মানে যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষেরই ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি, নানানভাবে ক্ষতি হয়। তো সেক্ষেত্রে যুদ্ধ, আমার ধারণা যুদ্ধ খুব বেশি দূর এগোবে না। তার আরেকটা কারণও এটা যে ইরান হয়তো অ্যাগ্রেসিভলি জবাবটা দিবে না। যে জবাবটা দিছে, কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে, সেটা পাঠানো দরকার ছিল মুখ রক্ষার জন্য, না হলে ইরানের মুখ রক্ষা হয় না কোনোভাবেই। আর ইরান তো যথেষ্ট দুর্বল আছে এই মুহূর্তে। তাদের প্রক্সিগুলো, যেগুলো মধ্যপ্রাচ্যের ভারসাম্য রক্ষায়, এই যে আঞ্চলিক প্রভাব বিস্তারে যে ভারসাম্যটা এতদিন বজায় ছিল ইরান এবং সৌদি আরব, ইসরায়েল মিলে, সবাই মিলে, সেখানে যে ইরানের পক্ষ হয়ে কাজ করছে, ভারসাম্য বজায় রাখতে ইরানের পক্ষ হয়ে কাজ করছে যে প্রক্সিগুলো, হিজবুল্লাহ, হুতি কিংবা হামাস, এগুলো এখন হামাস তো অনেকটা নির্মূল হয়ে গেছে, আর হিজবুল্লাহ এবং হুতি খুব দুর্বল আছে, যে কারণে ইরান চাইবে না এই যুদ্ধটা আরও বেশি দিন এগিয়ে নিয়ে যেতে। ইরানই চাইবে না। অন্যদিকে আসলে ইসরায়েলও যে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তা না। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় ধরনের চাপ তৈরি করা ইরানের প্রতি। এই যে পরমাণু সংক্রান্ত যে আলোচনাটা শুরু করার কথা, সেই আলোচনায় যাতে দর কষাকষি করতে সুবিধা হয় ট্রাম্পের, সেটাও একটা কারণ হইতে পারে এই চাপ তৈরি করার জন্য, যে আগের থেকে একটা চাপ তৈরি করে রাখলে যে আলোচনাটা হবে সেখানে দর কষাকষি করতে সুবিধা হবে। অন্যদিকে ইরান যে পাল্টা জবাবটা দিয়েছে সেটা তার মুখ রক্ষার জন্য দিয়েছে, কিন্তু আসলে লম্বা যুদ্ধতে না জড়ানোর মতো পরিস্থিতি কোনো দেশেরই নেই। ইসরায়েল একটা বড় যুদ্ধ গাজাতে হামাসের সঙ্গে দীর্ঘদিন ধরে, 1 বছরের বেশি সময় ধরে একটা যুদ্ধ করেছে, এবং যুদ্ধের যে পরিমাণ খরচ, যে পরিমাণ ক্ষয়ক্ষতি, ভাবমূর্তি নষ্ট হয়, অনেক কিছু হয়, অনেক কারণেই এই যুদ্ধটা ইসরায়েলও হয়তো খুব বেশি আগাইতে চাইবে না, আমেরিকাও চাইবে না যে যুদ্ধটা বাড়ুক, আর ইরানের আসলে অনেক দীর্ঘমেয়াদী যুদ্ধ করার মতো এখন প্রস্তুত না। তো যুদ্ধটা মনে হয় যে খুব বেশি দূর এগোবে না। দুই পক্ষেরই একটা সমঝোতায় চলে আসবে, যে হয়তো নিজেরাই সমঝোতায় আসবে যে আমরা কাউকে হামলা করব না। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল আজকে ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো দিনে, নতুন কোনো বিষয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।